একটা বেসরকারি নন পার্টিজান সংগঠন, যার নাম আপনারা জানেন যে জেনোসাইড ৭১ ফাউন্ডেশন। আমরা যখন শুরু করি তখন এই সংগঠনের নাম ভিন্ন ছিল। তখন এটার নাম ছিল ইন্টারন্যাশনাল ক্যাম্পেইন ফর জেনোসাইড অ্যান্ড ওয়ার ক্রাইম। কিন্তু পরবর্তী সময় আমরা এই কাজ করতে গিয়ে আমরা এটাকে একটু ছোট করেছি এবং নামটার সাথে আমাদের দেশের গণহত্যার একটি সংযোগ রক্ষা করেছি। সেই কারণে এই নামটা পরিবর্তন করে আমরা জেনোসাইড ৭১ ফাউন্ডেশন যুক্তরাষ্ট্র এই নামে আমরা এই সংগঠনটা পরিচালনা করছি। এবং আপনারা জানেন যে জাতিসংঘ গঠিত হয়েছে দ্বিতীয় মহাযুদ্ধের এই অভিজ্ঞতা দিয়ে, এবং সেই জাতিসংঘ ১৯৪৮ সালে প্রথম জেনোসাইড কনভেনশন হয়। সেই কনভেনশনে জেনোসাইড সংজ্ঞায়িত হয় এবং জেনোসাইড অপরাধ হিসেবে চিহ্নিত হয়, আপনারা জানেন। এবং সেই দিন ছিল ১৯৪৮ সালে এই ৯ ডিসেম্বর। জাতিসংঘের ৬৯তম সাধারণ অধিবেশনে এই দিনটিকেই তারা আন্তর্জাতিক গণহত্যা বা আন্তর্জাতিক জেনোসাইড দিবস হিসেবে তারা স্বীকৃতি প্রদান করে। আজকের থেকে ৫ বছর আগে আমরা এই ৫ বছর যাবত এটা পঞ্চম দিবস আমরা পালন করছি। সুতরাং এই দিবসটি অত্যন্ত ভাবগম্ভীর পরিবেশে আমরা পৃথিবীর সমস্ত দেশের জেনোসাইড দ্বারা নিহত হয়েছে সেসব মানুষ এবং সেসব মানুষের ফ্যামিলি এবং আমার দেশের ৩৩ লক্ষ মানুষ নিহত হয়েছে সহ বিভিন্ন শহীদ যারা নিহত সকলকে উদ্দেশ্য করেই আমরা এই দিনটি অত্যন্ত ভাবগম্ভীর পরিবেশে আমরা পালন করি। এই দিনটির একটি উদ্দেশ্য নিয়ে কিন্তু দিনটি গঠন হয়েছে, স্বীকৃতি পেয়েছে। আপনারা সেটা নিশ্চয়ই জানেন যে মূল লক্ষ্য হচ্ছে যে এই জেনোসাইড ব্যাপারে মানুষকে সচেতন করা একটা বিশেষ উদ্দেশ্য এই দিনটির রয়েছে। দ্বিতীয়ত এই জেনোসাইডে যে সমস্ত মানুষ নিহত হয়েছে তাদের প্রতি শ্রদ্ধা এবং সম্মান জানানো এই দিনটির একটি মূল উদ্দেশ্য। এই দিনটি আরেকটি উদ্দেশ্য আছে যে প্রতিটি জাতিসংঘের প্রতিটি সদস্য রাষ্ট্র তাদেরকে স্মরণ করিয়ে দেওয়া যে তাদের জনগণকে জেনোসাইডের হাত থেকে রক্ষা করার জন্য তারা দায়িত্ব পালন করবেন। প্রত্যেকটি দেশ এই দায়িত্ব তাদের রয়েছে। আরো দায়িত্ব আছে যে জেনোসাইডের উস্কানি বন্ধ করা এবং জেনোসাইড যদি ঘটে তার প্রতিরোধ করা। এই মূলত বড় দাগে এই দিবসটির মূল উদ্দেশ্য। আপনারা জানেন যে ১৯৪৮ সালে জাতিসংঘের যে জেনোসাইড কনভেনশন হয়েছিল সেই কনভেনশনে ঘোষণা হয়েছিল যে নো মোর জেনোসাইড। কিন্তু দুঃখের বিষয়, কষ্টের বিষয় যে সেটা কিন্তু বাস্তবায়িত হয় নাই। এরপরেও প্রায় অনেক জেনোসাইড সারা পৃথিবীব্যাপী সংঘটিত হয়েছে। এর সর্বশেষ আমরা দেখতে পারি যে আমাদের পাশেই রোহিঙ্গা মায়ানমারে তাদের উপর যে অবিচার, তাদের উপর যে নির্যাতন নিপীড়ন করা হয়েছে এরা জেনোসাইডের সামিল। এইটার আমি মনে করি যে এছাড়া সুদানে এখনো জেনোসাইড চলছে। সুতরাং আমরা এখনো কিন্তু জেনোসাইড পৃথিবীতে বন্ধ হয়নি। আজকের এই সবার মধ্য দিয়ে আমরা দাবি জানাই যে মায়ানমারের জান্তারা যে মানবতা বিরোধী নৃশংস কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে তারা যেন আন্তর্জাতিক মহল যেন আরো জোরদার ভাবে তাদের এই সমস্যার সমাধান করে এবং তাদের দেশে ফিরিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে কার্যকর ভূমিকা পালন করে। আপনারা আরো জানেন যে ১৯৪৮ সালে যে কনভেনশন হয়েছিল জেনোসাইডের, সেই কনভেনশনে ৫টি উপাদান ছিল।
এই 5টি উপাদানের কোনো একটি যদি কোনো দেশে সংগঠিত হয় তাহলে সেটাকে জেনোসাইড হিসেবে চিহ্নিত করা হয়। এই 5টি উপাদানের মধ্যে প্রথম হচ্ছে যে মানুষ হত্যা, গণহত্যা যদি হয়, কারো শারীরিক বা মানসিকভাবে চরম ক্ষতি সাধন, জীবনমানের প্রতি আঘাত, শারীরিক ক্ষতি সাধন, জন্মদানে বাধাগ্রস্ত করা, শিশুদের অন্য গোষ্ঠীর হাতে তুলে দেওয়া। এই 5টি উপাদানের কোনো একটি যদি কোনো দেশ সংগঠিত হয় তাহলে সেটাকে জেনোসাইড বলা হয়। আমাদের বাংলাদেশে 1971 সালে জেনোসাইড সংগঠিত হয়েছে, এই 5টি উপাদানের 4টি উপাদানই বিদ্যমান সেখানে। বাংলাদেশের 4টি উপাদানই বিদ্যমান বাংলাদেশের যে সংগঠিত হয়েছে 1971 সালে। এই কারণে বাংলাদেশের যে সংগঠিত অ্যাট্রোসিটি বা নির্মমতা সেটা অবশ্যই জেনোসাইড হিসেবেই চিহ্নিত করার কোনো নিঃসন্দেহই করা যায় সেটা। আপনারা আরো জানেন যে আমাদের বাংলাদেশের যে জেনোসাইড সংগঠিত হয়েছে সেই জেনোসাইড আন্তর্জাতিকভাবে স্বীকৃত হয় নাই। বাংলাদেশের কাছে এই জেনোসাইডের অনেক তথ্যাদি রয়েছে, দলিলাদি আছে, তথ্যচিত্র আছে, প্রমাণ আছে। বিদেশে যুদ্ধ শিশুরা বড় হচ্ছে, দেশে মানবতা বিরোধী অপরাধের বিচার চলছে, এত সংক্রান্ত বিভিন্ন মামলায় জেনোসাইড বিষয়টি প্রমাণিত বাংলাদেশে। কিন্তু আন্তর্জাতিক সংস্থা বাংলাদেশের জেনোসাইডকে স্বীকৃতি না দিলেও আমরা দেখি যে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা, বিশেষ করে সংবাদ সংস্থা, এই বাংলাদেশের এই জেনোসাইডকে তারা জেনোসাইড হিসেবে চিহ্নিত করে বিভিন্ন সময় প্রতিবেদন প্রকাশ করেছে। বিশেষ করে আমরা জানি টাইম ম্যাগাজিনে জেনোসাইড নামে মূল রচনা সে 71 সালে তারা প্রচার করেছিল। এছাড়াও 71-এ বাঙালি জেনোসাইড সম্পর্কে আন্তর্জাতিক গণমাধ্যম, বিশেষ করে সেন্ট লুইস পোস্ট, নিউ ইয়র্ক টাইম, সোভিয়েত সংবাদ সংস্থা, নিউ ইয়র্ক ন্যাশনাল জিওগ্রাফি, এমনকি জাতিসংঘের ভাষ্যে উঠে এসেছিল 71-এর জেনোসাইডের কথা। এছাড়াও আপনারা জানেন যে মার্কিন সিনেটর এডওয়ার্ড কেনেডি 1971 সালে আগস্ট মাসে ভারতের শরণার্থী শিবির পরিদর্শন করে তিনিও পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে জেনোসাইড চালানোর অভিযোগ উত্থাপন করেছিলেন। 2002 সালে যুক্তরাষ্ট্রের জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা বিষয়ক আর্কাইভ তাদের অবমুক্তকৃত দলিল প্রকাশ করে। এতে বাংলাদেশের নারকীয় হত্যাযজ্ঞকে সিলেক্টিভ জেনোসাইড হিসেবে চিহ্নিত করা। স্যার, আপনারা জানেন ঢাকায় অবস্থিত মার্কিন কূটনীতিক, বিশেষত কনসাল জেনারেল আর্চার কে ব্লাড পাকিস্তান বাহিনীর ব্যাপক জেনোসাইডের বর্ণনা দিয়ে ওয়াশিংটনে বার্তা পাঠান, যা ইতিহাসে ব্লাড টেলিগ্রাম নামে প্রতিষ্ঠিত এবং খ্যাত, এবং সেখানেও গণহত্যার কথা, জেনোসাইডের কথা উল্লেখ ছিল। এছাড়াও আরো অনেক সংস্থা, সংগঠন, প্রচার মাধ্যম, তারাও বাংলাদেশের এই অ্যাট্রোসিটিকে তারা জেনোসাইড হিসেবেই প্রকাশ করেছে। আমি ইভেন কি পাকিস্তানও কিন্তু প্রথম দিকে আপনারা জানেন যখন তারাও কিন্তু 71 সালে যে বাংলাদেশে পাকিস্তানিরা যে নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, মানুষ হত্যা করেছে, তার নিজেরাও কিন্তু তারা স্বীকার করত। যেমন আমি আপনাদের কাছে বলতে চাই যে
যে আপনারা জানেন যে 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 ত্রিপক্ষীয় চুক্তিতে পাকিস্তান যে কথা উল্লেখ করেছিল সেখানে ছিল, আমি একটা লাইন এখানে পড়ে আপনাদের শোনাই। পাকিস্তান বলেছিল যে ডিপলি রিগ্রেটেড এনি ক্রাইম দ্যাট মে হ্যাভ বিন কমিটেড। অর্থাৎ তারা কিন্তু এখানে স্বীকার করেছে যে বাংলাদেশের সেই সময় তারা কিন্তু সেটা রিগ্রেট করেছে সেই সময়। এছাড়া জুলফিকার আলী ভুট্টো 1974 সালে বাংলাদেশে সফরে এসে তিনি 71-এর ঘটনার জন্য রিগ্রেট বা দুঃখ প্রকাশ করে গেছেন। 2002 সালে পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ ঢাকা এসে 71 সালের বাড়াবাড়ি বা এক্সেস এর জন্য দুঃখ প্রকাশ করেন। একমাত্র 2015 সালে বাংলাদেশের যুদ্ধাপরাধীদের বিচার চলাকালে নওয়াজ শরীফের সরকার আগের অবস্থান থেকে সরে আসে এবং ইতিপূর্বের ইতিহাস পুরোপুরি অস্বীকার করে। অথচ 1973 সালে মার্চ মাসে 195 জন যুদ্ধাপরাধীকে ছাড়িয়ে নিতে পাকিস্তান সরকার যে বিবৃতি প্রচার করেছিল তা ছিল এইরকম। আমি একটু পরে কোড আনকোড শোনাচ্ছি। পাকিস্তান এক্সপ্রেস ইট রেডিনেস to contribute a judicial tribunal of such character of the composition has inspired international confidence to try to person charged with incest. কোনো একটা জায়গায় মিউট মঞ্জুর রহনে একটু প্লিজ নাম ছাড়া দুইজন পান্না ভাই আপনাদের অফ করেন। আপনাদের অনেক সময় পারিবারিক কথা দেখা যাবে চলে আসবে, তো অনুরোধ রাখবো আজকের অনুষ্ঠানের স্বার্থে এবং পারিবারিক স্বার্থে, ব্যক্তির স্বার্থে আপনাদের সবার মিউট বাটনটাকে খেয়াল রাখবেন, কারণ অনেক সময় দেখবেন নিজেদের অজ্ঞাত সারে অনেক কথাই হয়তো লাইভে ফেসবুকে আসছে চলে যেতে পারে। তো সবাই নিজেদের স্বার্থে আমি মনে করি মিউট রাখার জন্য ধন্যবাদ সবাইকে। এছাড়াও বাংলাদেশের জেনোসাইড বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এখন পড়ানো হচ্ছে, যেমন কানাডা এবং আর্জেন্টিনা ছাড়াও যুক্তরাষ্ট্রের ইয়েল ইউনিভার্সিটি, ডিপল ইউনিভার্সিটি, অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অফ ম্যাকোরি, ইউনিভার্সিটি অফ হংকং এবং পোল্যান্ডের ইউনিভার্সিটি অফ লজে জেনোসাইড, বাংলাদেশের জেনোসাইড বিষয়ে পড়াশোনা করানো হয়। তাই আমি আজকে বলতে চাই আপনাদের কাছে যে জাতিসংঘের সংজ্ঞা অনুযায়ী এবং তাত্ত্বিকভাবে বাংলাদেশে যে জেনোসাইড সংঘটিত হয়েছে সেটা অবশ্যই এই আন্তর্জাতিক মানের যে সংজ্ঞা দেওয়া হয়েছে এবং যে বৈশিষ্ট্য দেওয়া হয়েছে তার মধ্যেই বাংলাদেশের এই জেনোসাইড হিসেবে এরা বিবেচিত। কিন্তু দুঃখের বিষয় যে এত বড় জেনোসাইড আন্তর্জাতিকভাবে স্বীকৃত নয়। এখন প্রশ্ন যে কেন প্লিজ অফ করেন একটা লোক গ্যালাক্সি A21 এটা দিয়ে এটাকে অফ করেন, ইজ নট ডিস্টার্বিং। গ্যালাক্সি A21 এখন প্রশ্ন হচ্ছে যে কেন এতদিনে এই জেনোসাইড আমি সরি আপনি বলে যান প্রদীপদা অনেকে কি চিনতে পারছেন? আমি আসলে ওনার নামটা জানি না, তো একটু বলেন। একটু গ্যালাক্সি A21 ওনার ফোনটা মিউট করার জন্য, কারণ আমি আসলে দেখতে পাচ্ছি না, তো দাদা একটু চিনে বলতে পারেন। না প্রদীপদা, আপনি যে অ্যাডমিনিস্ট্রেটর, আপনি অল মিউট করে দেন, অল মিউট করে দেন, সবাইকে মিউট করে দেন একবার। পরে আপনি আপনার বক্তব্য শেষ হলে পরে ফ্রি করবেন, সবাইকে মিউট করে দেন। এখন প্রশ্ন যে কেন এই 50 বছর হয়ে গেছে আমাদের স্বাধীনতা, কেন আমাদের এই জেনোসাইড স্বীকৃত হয়নি? আপনারা জানেন যে বাংলাদেশ রাষ্ট্রীয়ভাবে আন্তর্জাতিক স্বীকৃতির জন্য বিভিন্ন সংস্থায়
এই জেনোসাইডকে যেভাবে উপস্থাপন করার কথা ছিল সেটা বেসিক্যালি করা হয় নাই। ৭৫ সালের পর দীর্ঘদিন যারা ক্ষমতায় ছিলেন তারা এই কাজটি থেকে বিরত থেকেছেন, তারাও করে নাই এই কাজটি। তারা এছাড়া আরো আপনারা জানেন যে এই ১৯৫ জন যুদ্ধাপরাধী পাকিস্তানি সেনাদের বিচার বন্ধ হওয়ার আগ পর্যন্ত আন্তর্জাতিক মহলে শক্তিশালী নজরদারি ছিল যুদ্ধাপরাধীদের বিচার বিষয়ে, কিন্তু মুখ্য অপরাধীদের বিচার বন্ধ থাকায় আন্তর্জাতিক মহলের এই আগ্রহ অনেক কমে যায় এই বাংলাদেশের জেনোসাইডের বিষয়ে। তাছাড়া বাংলাদেশের জেনোসাইডে নিয়ে যুদ্ধাপরাধীদের পক্ষে অনেক মিথ্যাচার এবং অপপ্রচার রয়েছে। এছাড়া সর্বোপরি আন্তর্জাতিক সম্প্রদায়ের অনীহা এবং ব্যর্থতা, এবং এই অনীহা এবং ব্যর্থতার অনেক কারণ থাকতে পারে, সেগুলো আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে। আমি অত আলোচনা করতে আর চাই না আজকে, আপনারা অনেকেই হয়তো কথা বলবেন। আমি আজকের যে আলোচনার বিষয় যে আমাদের বাংলাদেশের জেনোসাইডের আন্তর্জাতিক স্বীকৃতি কিভাবে সম্ভব। এখন প্রশ্ন হচ্ছে যে জেনোসাইডের আন্তর্জাতিক স্বীকৃতির দায় কে করবে, এটা কার দায়িত্ব? এটা সাধারণত রাষ্ট্রের, যে রাষ্ট্রে জেনোসাইড হয় সেই রাষ্ট্রের দায়িত্ব জেনোসাইডকে এই আন্তর্জাতিক স্বীকৃতি করার দায়িত্ব তাদের উপর থাকে। এই স্বীকৃতি আদায়ের প্রতিবন্ধকতাগুলো কি হতে পারে? প্রতিবন্ধকতাগুলো হতে পারে যে মিথ্যাচার মোকাবেলা করা, কারণ আমাদের প্রতিপক্ষ যারা আছে, বিশেষ পাকিস্তান, তারা এটি নিয়ে নানান রকম মিথ্যাচার করে যাচ্ছে। এবং ইতিমধ্যে পাকিস্তান বলে বেড়াচ্ছে যে 1971 সালে বাংলাদেশে যে ঘটেছে যা, সেটা কোনো ঘটনা না, এটা ভারতের অপপ্রচার। সম্প্রতি পাকিস্তানের এক লেখক জুনায়েদ আহমেদ তার দেশের সরকারের পৃষ্ঠপোষকতায় একটি বই রচনা করেছে। সেই বইতে গণহত্যার ছবিগুলো মুক্তিযোদ্ধাদের তাণ্ডব বা হত্যা হিসেবে তারা উল্লেখ করেছে, অর্থাৎ এই গণহত্যার ছবিগুলো মুক্তিযোদ্ধারা করেছে, সেটা তারা নিয়ে একটা বই ছাপাইছে, তারা নিয়ে তারা একটা মিথ্যাচার চালাচ্ছে এটা নিয়ে। এর আগে আপনারা জানেন যে নির্মলা বসু ৭১-এর মুক্তিযুদ্ধের উপর একটি মিথ্যা তথ্য দিয়ে একটি বই লেখানো হয়েছে। বাংলাদেশে যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের বিচারের সময় পাকিস্তান পার্লামেন্টে অপরাধীদের পক্ষে সমর্থন করে দুইবার প্রস্তাব নেওয়া হয়েছে এই সম্প্রতিকালে। এবং আমরা জানেন যে আমরা এই দুইবার নিউ ইয়র্কের পাকিস্তান কনসুলেটের সামনে আমরা দুইবার বিক্ষোভ সমাবেশ করেছি এই পার্লামেন্টের এই সিদ্ধান্তের প্রতিবাদে। আর কি প্রতিবন্ধকতা হতে পারে? যে প্রভাবশালী রাষ্ট্র যারা ৭১ সালে আমাদের বিরোধিতা করেছে, তারা আমাদের সামনে এসে দাঁড়াতে পারে, সেটা একটা সম্ভাবনা আছে। এখন প্রশ্ন হচ্ছে যে কিছু কিছু জেনোসাইড তো আন্তর্জাতিক সংস্থা স্বীকৃতি দিয়েছে, আমরা তাদের অভিজ্ঞতা আমাদের দেখা উচিত। আমি তার দু একটি উদাহরণ আমি এখানে নিয়ে এসেছি। আপনারা জানেন যে আর্মেনিয়া 1915 সালে সেখানে জেনোসাইড সংঘটিত হয়েছিল এবং তাদের 15 লক্ষ লোক হত্যা হয়েছিল বলে তারা দাবি করে। এবং তাদের এই গণহত্যা তারা দীর্ঘদিন যাবৎ রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রের পৃষ্ঠপোষক তারা সংগ্রাম আন্দোলন করে আসছে এবং আন্তর্জাতিক সংস্থার কাছে তারা নানাভাবে তারা উপস্থাপন করে আসছে। এবং সম্প্রতি এই গণহত্যার, আর্মেনিয়ান গণহত্যাকে 20টি দেশ স্বীকৃতি দিয়েছে।
বিশেষ করে ফ্রান্স, রাশিয়া সহ 20টি দেশ এই হত্যাকাণ্ডকে জেনোসাইড হিসেবে স্বীকৃতি দিয়েছে। সম্প্রতিকালে জার্মানির পার্লামেন্টে তুরস্কের বিরোধিতা সত্ত্বেও জার্মানির পার্লামেন্টে আর্মেনিয়া গণহত্যা স্বীকৃতি লাভ করেছে। এছাড়া আপনার রুয়ান্ডার গণহত্যাও আন্তর্জাতিক সংস্থার স্বীকৃতি লাভ করেছে। রুয়ান্ডাতে 8 লক্ষ মানুষ নিহত হয়েছে জেনোসাইডে, এবং তাদের জেনোসাইডের 8 বছর পরে তাদের গণহত্যা আন্তর্জাতিক সংগঠন তাদের স্বীকৃতি দিয়েছে। তো এই অভিজ্ঞতা থেকে আমাদের ধারণা যে আমরা যদি প্রচেষ্টা চালাই, আমাদের পৃথিবীর বিভিন্ন দেশের পার্লামেন্টে যদি আমাদের গণহত্যার স্বীকৃতি আমরা অর্জন করতে পারি, যেটা আর্মেনিয়া করেছে, তারা 20টি দেশের থেকে তারা পার্লামেন্ট তাদের গণহত্যাকে স্বীকৃতি দিয়েছে। আমাদের 71 সালে আমাদের যারা সহায়ক শক্তি ছিল, আমাদের যারা সমর্থন করেছে, সেই সব দেশ আমাদের জেনোসাইডকে তারা নিশ্চয়ই সমর্থন করবে। তাদের পার্লামেন্টে আমরা কেন আমাদের গণহত্যা, আমাদের জেনোসাইডকে আমরা স্বীকৃতির জন্য উপস্থাপন করি না? সেটা একটা প্রশ্ন আজকে আমার রইল আপনাদের সবার কাছে। আমি এত সময় অনেক আলাপ করলাম, আমাদের তো অগ্রগতিও রয়েছে, সেটা আমি একটু 2-1 মিনিটের মধ্যে শেষ করে দিই। আপনারা জানেন যে আমাদের এই সংগঠন, এই যে জেনোসাইড 71 ফাউন্ডেশন, আমরা প্রায় দুই ডিকেড আমরা আন্দোলন করতেছি, এই নিউ ইয়র্ক ভিত্তিক আন্দোলন, এবং এই আন্দোলনের সাকসেস রয়েছে। যে আমরা জানেন যে আমরা শুরু করেছিলাম 25শে মার্চ কালো রাত্রি হিসাবে। আমরাই নিউ ইয়র্কে এই সংগঠনের পক্ষ থেকে সর্বপ্রথম এই কালো রাত্রিকে আমরা জেনোসাইড ডে করার জন্য আমরা দাবি উত্থাপন করি। এখানে অনেকেই থাকতে পারেন, আমার মনে হয় এখানে মুকিত সাহেব আছেন, আপনি তো এই কমিটির সাথে ছিলেন, অনেক পুরনো লোক আপনি। আমরাই প্রথম পৃথিবীর বুকে প্রথম এই 25শে মার্চকে জেনোসাইড দিবস করার জন্য আন্দোলন শুরু করি, এবং আমরা চেষ্টা করেছি 25শে মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবস করার জন্য। এবং আমরা বাংলাদেশ সরকারের সমস্ত ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে আমরা যোগাযোগ করি যে বাংলাদেশ যদি নিজেরা 25শে মার্চকে স্বীকার না করে জেনোসাইড ডে হিসেবে, তাহলে অন্যরা আন্তর্জাতিক স্বীকৃত কেন হবে সেটা। সেখানে আমরা এই চাপ সৃষ্টি করি, এবং আমাদের সাথে বাংলাদেশের সম্মানিত প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, স্পিকার সকলের সাথে আমাদের এই ব্যাপারে, এবং আমরা এটা নিয়ে আমরা আমেরিকার মূল স্ট্রিম, আপনারা জানেন যে বাংলাদেশ ককাসের যিনি চেয়ারম্যান ছিলেন এখানে, জোসেফ কার্লি, তার সাথেও আমরা একটা টিম আমাদের এই জেনোসাইডকে স্বীকৃতি দেওয়ার জন্য আমরা একটা রিপ্রেজেন্টেশন দিই, এবং তিনি সেখানে আমাদেরকে বলেছিলেন যে আমি স্বীকৃতি দিতে পারবো কি পারবো না, তবে আমি একটা কাজ করতে পারবো, যে বাংলাদেশের যে গণহত্যা বা জেনোসাইড হচ্ছে, তার জন্য আমি ইউএস পার্লামেন্টে আমি একটা শোক প্রস্তাব নেওয়ার ব্যাপারে আমি মোশন শুরু করব, এটা উনি বলেছিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত ওই ভদ্রলোক এখন ওনার এই পজিশন লস করে ফেলছেন, তার জন্য আমরা এটা নিয়ে একটু পিছনে পড়ে গেছি। যাই হোক, এটা আমাদের অগ্রগতি, যে আমরা প্রাউডও ফিল করি যে আমাদের এই দাবির প্রেক্ষিতে বাংলাদেশে 25শে মার্চ আজকে জাতীয় গণহত্যা বা জেনোসাইড দিবস হিসেবে পার্লামেন্টে স্বীকৃতি হয়েছে। আমরা তো অন্ততপক্ষে এই কাজটা করতে প্রাউড ফিল করি যে 25শে মার্চ আজকে বাংলাদেশে জাতীয় গণহত্যা দিবস হিসেবে স্বীকৃত, এবং তারা সেটা পালনও করে। এছাড়া আপনারা জানেন যে বর্তমান সরকার মুক্তিযুদ্ধের পক্ষের সরকার, সেই সরকারের প্রধানকে আমরা অভিনন্দন জানাবো, যেটি বিশেষ করে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, তিনি যুদ্ধবাহীদের বিচারের ব্যবস্থা করেছেন,
এবং অনেকের বিচার করেছেন, তাদের বিচারের সাজা কার্যকর করেছেন। এজন্য আমরা তো অবশ্যই তাকে আমরা আজকে এই সবার মধ্যে ধন্যবাদ জানাবো, অভিনন্দন জানাবো। এছাড়া আরেকটি বিষয় আমি এখানে উল্লেখ করতে চাই যে আপনারা জানেন যে কিছুদিন আগে এই বাংলাদেশে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের একটি বড় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে, ইন্টার পার্লামেন্টারি সম্মেলন। এবং এই ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নে 132টি দেশের এমপি ছিল। সেখানে 132টি গণতান্ত্রিক দেশের এমপি সেই সম্মেলনে ছিল এবং সেই সম্মেলনের মূল এজেন্ডাই ছিল 71-এ পাকিস্তান বাহিনীর চালানো নৃশংস গণহত্যার চিত্র তুলে ধরা সেখানে। এবং বাংলাদেশ সরকার এই কাজটি খুব পোক্তভাবে করেছিল সেই সম্মেলনে। আমার মনে হয় এটা একটি মাইল ফলক হিসেবে কাজ করবে যদি এটাকে ফলো আপ করে কেউ আর কি। কোনো এরপরে আমরা বলবো যে জেনোসাইডের যে স্বীকৃতি, এই স্বীকৃতির জন্য আমাদের কি করণীয়। আমি কতগুলো বিষয় নিয়ে এসেছি এখানে, আমি আপনাদেরকে সেগুলো একটু পড়ে শোনাই। আমি প্রস্তাব আকারে নিয়ে এসেছি, যদি আপনারা অনুমোদন করেন এটা আমরা আজকের এই সভায় আমরা পাশ করে আমরা সরকারকে আমরা দিতে পারি। সেটা আমি কতগুলো সুপারিশ এখানে লিপিবদ্ধ করেছি। আজকে যে আলোচনা আমার সেটা হচ্ছে যে আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার পথটা অত সোজা না, এটা অনেক দীর্ঘমেয়াদী হবে, কারণ এটা 50 বছর পার হয়ে গেছে। সে কারণে এটা দীর্ঘমেয়াদী হবে বলেই সে কারণে এটা লং টার্ম একটা পরিকল্পনা করা দরকার। 2 নম্বর হচ্ছে যে 71-এ জেনোসাইড সম্পর্কে বিদেশে বিদেশে জনমত তৈরি করা, এবং জনমত তৈরি যদি না করি আমরা, তাহলে আমাদের এই জেনোসাইডে আমরা আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া আমাদের জন্য কঠিন হবে। আমি 3 নম্বর বলেছি যে এটা নিয়ে একটি আন্তর মন্ত্রণালয়ের কমিটি করা দরকার, যে এটাকে কে ফলো আপ করবে, বাংলাদেশের পক্ষে, বাংলাদেশ রাষ্ট্রের পক্ষে কে এটা দেখবে, কে এটা পরিচালনা করবে। আমার মনে হয় এই কাজটা কারো তো দায়িত্ব থাকবে, এটা যে বাংলাদেশের জেনোসাইডের আন্তর্জাতিক স্বীকৃতির দায়িত্ব কার। সেজন্য আমরা একটা প্রস্তাব করেছি যে ইন্টার মিনিস্ট্রিয়াল একটা টাস্ক ফোর্স করার জন্য, বা একটা বিশেষজ্ঞ কমিটি করার জন্য, যারা এটাকে দেখভাল করবে। সেটা কারা কারা হতে পারে, সেটা হতে পারে যে পররাষ্ট্র মন্ত্রণালয়, মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়, সাংস্কৃতিক মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, তথ্য মন্ত্রণালয় সহ বিশিষ্ট মুক্তিযোদ্ধা এবং বিশেষজ্ঞ যারা জেনোসাইড বিশেষজ্ঞ আছে তাদের সহ, এবং প্রয়োজনীয় লোকবল, বাজেট সহ একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন শক্তিশালী জাতীয় কমিটি গঠন করার জন্য আমরা প্রস্তাব করছি। এছাড়া দেশি বিদেশি বিভিন্ন উৎস হতে 71-এর জেনোসাইডের নানাবিধ দলিলাদি প্রমাণ সংগ্রহ করে একটি ডকুমেন্ট তৈরি করা। কারণ এটা আমরা যদি একটি সর্বজন স্বীকৃত ডকুমেন্ট তৈরি করতে না পারি, তাহলে হয়তো আমি একরকম বলবো, আরেকজন আরেকরকম বলবে। এটা জাতীয়ভাবে এটা একটি ডকুমেন্ট তৈরি করা অত্যন্ত আবশ্যক বলে আমি মনে করি, এবং আমি প্রস্তাব করি আজকে যে একটা ডকুমেন্ট তৈরি করা হোক এ ব্যাপারে। এবং ডকুমেন্ট থাকলে আমরা অনেকেই অনেকভাবে কথা বলতে পারবো। আমি আরেকটি প্রস্তাব করব, যে প্রস্তাব আমরা বিভিন্ন সময় করে, এটা আমি এখানে নিয়ে এসেছি। আপনারা জানেন যে হলোকস্ট ডিনায়াল আইন আছে। হলোকস্ট ডিনায়াল আইনের ন্যায় বাংলাদেশে আইন প্রণয়ন করা, যে আইন এই জেনোসাইডে যে প্রতিষ্ঠিত ফ্যাক্ট, সেই ফ্যাক্ট নিয়ে কেউ বিতর্ক করতে পারবে না। যেমন আমরা যে বাংলাদেশে কত লোক মারা গেছে এটা নিয়ে আমাদের মধ্যে বিতর্ক, আমাদের পলিটিশিয়ানরা বিতর্ক করে। আমার প্রশ্ন, এটা নিয়ে কোনো বিতর্ক চলবে না। সেজন্য এটা নিয়ে একটা আইন করা দরকার বাংলাদেশ। আমার পরবর্তী
প্রস্তাবনা হচ্ছে যে কূটনীতিক পদক্ষেপ। আমাদের এখানে কূটনীতিকরা আছেন কয়েকজন, আমি তাদের দৃষ্টি আকর্ষণ করি যে কূটনীতিক পদক্ষেপ আমাদের বন্ধুপ্রতিম দেশ যেগুলো আছে সেই দেশের পার্লামেন্টে বাংলাদেশের জেনোসাইডের স্বীকৃতি আদায় করার ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করা। সেটা আমাদের একটা, যদি আমরা 50টা দেশের পার্লামেন্টের স্বীকৃতি আছে, 50টা দেশ যদি আমাদের পক্ষে থাকে, আমরা তখন জাতিসংঘে আসতে পারবো। জাতিসংঘে যদি আমাদের 50টা দেশ আমাদের পক্ষে থাকে, আমরা তখন জাতিসংঘের চাপ সৃষ্টি করতে পারবো, তোমরা আমাদের জেনোসাইডকে তোমরা স্বীকৃতি দেওয়া। তখন 50টা দেশ আমাদের পক্ষে কথা বলবে। এবং এইটা যেটা আর্মেনিয়া করেছে, আর্মেনিয়া অলরেডি 20টি দেশে পার্লামেন্টে তারা স্বীকৃতি অর্জন করেছে তারা, এবং পৃথিবীর বড় বড় দেশ যারা তাদের পাওয়ার আছে, যাদের শক্তি আছে, তারা কিন্তু করেছে এটা। এবং আমাদের আরেকটি প্রস্তাব যে এই গণহত্যার যারা মূল নায়ক 195 জন যুদ্ধাপরাধী, তাদের বিচারের ব্যবস্থা করা, তাদের বিচারের আওতায় আনা। এখন অ্যাড সাইন পেয়েছি। সবশেষে আমাদের মায়ানমার সামরিক জান্তা কর্তৃক রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর যে চলমান নির্যাতন, বাংলাদেশে অবস্থানরত শরণার্থীদের স্থায়ী সমাধানের মাধ্যমে দেশে ফেরত পাঠানোর ব্যাপারে আন্তর্জাতিক মহলের কার্যকর ব্যবস্থা গ্রহণ। আমি এই কিছু খসড়া আমি আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা যদি আরো ভালো প্রস্তাব এখানে উপস্থাপন করেন, অবশ্যই এটা নিয়ে আমরা পরবর্তী পদক্ষেপ নিতে পারি। আমি মনে হয় একটু বেশি সময় নিয়ে ফেলেছি, আমি সরি ফর দ্যাট। আমি অনুরোধ করব এখানে আপনারা যারা আছেন এই আলোচনার প্রেক্ষিতে আমাদের 71-এর এই জেনোসাইডকে স্বীকৃতি পাওয়া আমাদের বড় উদ্দেশ্য। সেই উদ্দেশ্যে আমরা কিভাবে সফল হতে পারি সেও আপনারা মতামত দেবেন। এখানে বক্তৃতা বা আমরা জানি অনেক কথা আছে, অনেক বক্তব্য আছে, এইটার উপর আপনারা যদি বলেন জাস্ট এই ইস্যুর উপরে আপনারা কথা বলবেন, এই আশা রাখবো। আমি এখন মঞ্জুর চৌধুরীকে দিচ্ছি, তাকে পরবর্তী আমি আলোচনা করার জন্য। আমাদের এখানে ইন্ডিভিজুয়াল জয়েন করে ফেলেছেন আমাদের মাননীয় কনসাল জেনারেল ফয়জুন্নেসা আপা, উনি তো আমি দেখেছি ওনাকে, উনি আছেন মনে হয় এটাতে। ধন্যবাদ আপনাদের সবাইকে। আমার এই আর জেনোসাইডের উপর আলোচনা, এটা নিশ্চয়ই শুনতে খুব মজা না, কারণ এগুলো সব তিক্ত কথা সব। হ্যাঁ, আমি দুঃখিত আপনাদের এত সমস্যা অনেক সময় আমি নষ্ট করলাম। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ আপনাদের। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ দাদা। এবং এখন আমরা যে জিনিসটা হবে যে প্রত্যেকের কাছে দাদা যে জিনিসটি বলেছেন, হ্যাঁ, যে এই বাংলাদেশের আলোকে আমরা কিভাবে আমাদের জেনোসাইড, বাংলাদেশের যে সংগঠিত হয়েছিল জেনোসাইড 1971 সালে, সেটি কিভাবে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি আমরা আদায় করতে পারবো এবং সবাই ঐক্যবদ্ধভাবে। এবং একটি বিষয়ের সফলতার জন্য আমি যেটা মনে করি সেটি হলো আমরা কাউকে দোষারোপ না করে প্রত্যেকে একে অপরের কাঁধে হাত রেখে ঐক্যবদ্ধভাবে যদি আমরা কাজ চেষ্টা করি, হয়তো কোনো একদিন আমি সফল হব, আমরা সফল হব, অথবা আমার সন্তান সফল হবে, নতুবা তার সন্তানরা সফল হবে, কিন্তু সফলতা আসবে। আমরা হারানোর মতো জাতি না। আমরা বিশ্বাস করি যে বাঙালি জাতি যখন যেটা চেয়েছে, চেষ্টা করেছে, সেটি পেয়েছে। আমাদের মধ্যে আমাদের জাতির মহান সন্তানরা উপস্থিত আছেন। আমি অনুরোধ করব যে আপনাদেরকে যে আজকের এই আন্তর্জাতিক জেনোসাইড দিবস এবং প্রতিরোধ দিবসে পরিপ্রেক্ষিতে পাশাপাশি বাংলাদেশের যে গণহত্যা হয়েছিল সেটির স্বীকৃতি কিভাবে আদায় করতে পারি, আমাদের সংগঠনের সভাপতি ডক্টর প্রদীপ রঞ্জন কর বিস্তারিত বলেছেন। আমরা চেষ্টা করব আপনাদেরকে সম্ভব হলে এই যে উনি বক্তব্যটি দিয়েছেন এটা ট্রান্সক্রিপ্ট আকারে আপনাদেরকে পৌঁছানোর জন্য আমি যদি সম্ভব হয়, কারণ এখানে ইমেল অ্যাড্রেস আছে, ইমেলে হয়তো আমরা পাঠিয়ে দেবো বা যে কোনো ভাবে পৌঁছানোর চেষ্টা করব। এখন অনুরোধ করব, এখানে আমাদের কনসাল জেনারেল এবং স্থায়ী মিশনের প্রতিনিধি আসছেন, ওনাদের বক্তব্যটা আমরা নিয়ে নিতে পারি। ধন্যবাদ জামাল ভাই। হ্যাঁ, অবশ্যই ওনাদের বক্তব্য আমরা শুনবো। আমরা চাচ্ছি আসলে ওনাদেরকেও আমাদের
আমরা আমাদের যারা বীর সন্তানরা কথা বলবেন, ওনারা শুনবেন, এবং পাশাপাশি কিছু কথা যখন ওনারা শুনবেন সেই প্রেক্ষিতে আমার মনে হয় যে একটু দুই একজনের কথা আমরা আগে শুনি, তারপর আমাদের মাননীয় কনসাল জেনারেল নিউ ইয়র্কের জনাব সাদিয়া ফজলুন্নেসা, পাশাপাশি যে স্থায়ী উপস্থায়ী প্রতিনিধি আছেন আমাদের মধ্যে জনাব মনোয়ার হোসেন, ওনাদের কাছ থেকে আমরা শুনবো এবং ওনারা আমি যতদূর জানি যে রাষ্ট্রের পক্ষ থেকে যে রাষ্ট্রের বাণী এবং ওনাদের বক্তব্য প্রেরণ করবেন। আমি দাদার উদ্দেশ্যে বলছিলাম, দাদা আমরা কি আগে কিছু কথা শুনবো তারপর ওনাদের কাছে যাবো? আচ্ছা, আমি সাদিয়া আবার কাছে একটু জানতে চাই, আপনি কি 10টা বেজে গেছে, আপনি কি বলবেন এখন, না আপনি থাকবেন একটু? কি আপনার কাছে আমি একটু জানতে চাই, নাহলে আপনি বলেন এখন। সাদিয়া ফয়জুন্নেসা আপা, শুনে নেন। ওনাকে তো দেখছি না। না, উনি মনে হয় জাস্ট মনে হয় ডিসকানেক্ট হয়েছেন, এতক্ষণ ছিলেন উনি। হ্যাঁ, উনি ছিলেন কোনো কারণে উনি। আচ্ছা, আমাদের ইউনাইটেড নেশনস যে পার্মানেন্ট রিপ্রেজেন্টেটিভ প্রতিনিধি আছেন মনোজ সাহেব, তিনি বলতে পারেন। প্রদীপ দা, হ্যাঁ বলেন। জি, আমি ভিডিও অন করতে পারছি না, সরি, বাট আমি যোগ দিচ্ছি। একটু আমাকে 2 মিনিট সময় দেন, কারণ আমি আরেকটা জুম কলে ছিলাম, সেখান থেকে এসছি, এবং আমি যদি এখন কিছু বলার সুযোগ পাই আমি বলতে চাই। প্রথমত আপনাদের সবাইকে যারা এখানে যোগ দিয়েছেন সবাইকে আমার সশ্রদ্ধ সালাম জানাচ্ছি, প্রণাম। এবং আজকের দিনটা বিশেষ করে আমাদের জন্য অতি জরুরি। আমার মনে পড়ছে যে গত 2 বছরই আমরা জ্যাকসন হাইটসে এই দিবসটি উদযাপন না, ওই দিবসটি অবজার্ভ করেছি, এবং আজকে যদিও ভার্চুয়ালি আমরা উদযাপন করছি, কিন্তু এর গুরুত্ব কোনো অংশেই কম না। আমি 2-3টে কথা বলবো এবং তারপরে আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আজকে যে ইন্টারন্যাশনাল ডে অফ কমেমোরেশন and dignity of the victims of the crimes of genocide, এই আন্তর্জাতিক দিবস উপলক্ষে একটি বাণী প্রদান করেছেন, মেসেজ, সেটি আমি আপনাদেরকে পড়ে শোনাবো। আর আপনারা সবাই জানেন যে 25শে মার্চ 2017 সালের এই দিনটিতে আমাদের পার্লামেন্ট মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই প্রথম গণহত্যা দিবস হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনের জন্য এই দিবস ঘোষণা করেন, এবং ঠিক তখনই আমরা সাথে সাথে নিউ ইয়র্কে যিনি বিশেষ গণহত্যা প্রতিরোধ বিষয়ক যিনি বিশেষ দূত জনাব আদামা দিয়েন, তার কাছে আমরা আমাদের কেস প্রেজেন্ট করি। তো আদামা দিয়েন তখন বলেছিলেন যে এটির কোনো রেট্রোস্পেক্টিভ বা পিছে ফিরে তাকিয়ে সেটাকে গণহত্যা দিবস হিসেবে রেকগনাইজ করার কোনো ক্ষমতা জাতিসংঘের নেই। তবে উনি কিছু পরামর্শ দিয়েছিলেন আমাদের, যে প্রথমত আমাদের প্রত্যেকটি জাতিকে প্রতিটি দেশকে জানাতে হবে, এবং সেই সাথে কোন অন্যান্য দেশরা যদি তাদের সংসদ যদি আমাদের এই গণহত্যা দিবসকে এন্ডোর্স করে, তখন হয়তো আমরা জাতিসংঘে এই দিবসটিকে আন্তর্জাতিক স্বীকৃতির জন্য একটি রেজলিউশন আনতে পারবো। কিন্তু এটি দীর্ঘ একটি প্রক্রিয়া। আপনারা জানেন যে আর্মেনিয়ার যে গণহত্যা হয়েছিল সেটির জন্য প্রায় 100 বছর ধরে তারা কূটনৈতিক তৎপরতা চালিয়ে তারপরেও কিন্তু তারা আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে পায়নি। একটি তাদের গণহত্যাকে আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। আর আপনারা জানেন যে 9 ডিসেম্বরকে ধরে নেওয়া হয়েছে কোন দেশের কোন গণহত্যা দিবসকে তারা আন্তর্জাতিক দিবস হিসেবে নিতে চান না, এটি বোধগম্য। কিন্তু আমাদের সেই 2017 সাল থেকে আমি মনে করি আমরা অনেক দেরি করে ফেলেছি। সময়ের 1 ফোর অসময়ের 10 ফোর। 1971 সালে যে জঘন্য যে নৃশংস
যে গণহত্যা সংঘটিত হয়েছিল সেটি তখনই আমাদের উপস্থাপন করা উচিত ছিল জাতিসংঘে, কিন্তু 1975 সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নির্মমভাবে হত্যা করার পর 21 বছর বাংলাদেশ কিন্তু পিছনে হেঁটেছে। এই 21টি বছর আমাদের, যদিও বলি আমাদের 50 বছর স্বাধীনতা পূর্ণ হবে আগামী বছর, কিন্তু সেখান থেকে 21 বছর আমাদের বিয়োগ করে নিয়ে এগোতে হবে। এবং কেবলমাত্র 2017 সালে আমরা গণহত্যা দিবস হিসেবে 25শে মার্চকে চিহ্নিত করেছি। কাজেই মাত্র 3 বছরে আমরা এগিয়ে গেছি অনেক, আমাদের রাষ্ট্রীয় পর্যায়ে, সরকারি পর্যায়ে, এবং বিশেষ করে আপনাদের মতো অর্গানাইজেশন যে এটিকে তুলে ধরার চেষ্টা করছেন। আমি সবসময় বলি যে প্রবাসী আপনারা যারা আছেন, আপনারা আমেরিকান নাগরিক, কাজে আপনাদের দাবি আপনাদের জনপ্রতিনিধির কাছে, আপনাদের সিনেটরদের কাছে অনেক বেশি। আমি কিছুদিন আগেই টেলিফোনে যখন প্রদীপ কর ভাইয়ের সাথে কথা বলছিলাম, আমি গতবারও আপনাদের অনুষ্ঠানে একটি বিনীত অনুরোধ করেছি যে আপনারা সবাই মিলে একটি গণস্বাক্ষর করে কয়েক হাজার হোক লোকের, বাংলাদেশিদের, দরকার হলে কোনো বিদেশিকে বুঝিয়ে তারা যদি এরকম একটি গণস্বাক্ষর করে, এরকম একটি গণস্বাক্ষর আমাদের যে কোনো স্টেট অ্যাসেম্বলি ম্যানের কাছে অথবা কংগ্রেস ম্যান বা কংগ্রেস উইমেনের কাছে পেশ করে, তাহলে তারাও জানবে এবং এখানকার স্টেট অ্যাসেম্বলিগুলিতে এরকম কোনো প্রোক্লামেশন আনা যাবে। তো এই জিনিসটি একটি বিদেশি সরকারের প্রতিনিধি হিসাবে আমাদের পক্ষে করা যায় না, আপনাদেরই এই পদক্ষেপটি নিতে হবে, এবং এই জন্য আপনাদেরকে আমি আজকে আবারও সেই আহ্বান জানাচ্ছি। আরেকটি জিনিস যে আমি একটু শুনছিলাম প্রদীপ ভাইয়ের বক্তব্য, যে আমরা গণহত্যার শিকার বাংলাদেশ এবং আমাদের পার্শ্ববর্তী এই মিয়ানমার রাষ্ট্রের একটি রাজ্যে যে জেনোসাইড সংগঠিত হয়েছে সেটি মানবিক কারণে আমাদের স্থান সংকুলান না হওয়া সত্ত্বেও, আমাদের ক্ষমতা না থাকা সত্ত্বেও, মানবিকতার খাতিরে মাননীয় প্রধানমন্ত্রী তাদেরকে টেম্পোরারিলি, সাময়িকভাবে স্থান দিয়েছেন। এবং উনি সবসময় বলেন যে গণহত্যার বিরুদ্ধে এবং মিয়ানমারে যে সংগঠিত হচ্ছে গণহত্যা সেটির বিরুদ্ধে তিনি সোচ্চার, এবং বাংলাদেশ সোচ্চার। আমরা জাতিসংঘে বিভিন্নভাবে এই বিষয়টি তুলে আনছি, এবং শুধুমাত্র জাতিসংঘে না, দ্বিপাক্ষিক ভাবেও বিভিন্ন দেশের সাথে এই গণহত্যার স্বীকৃতি আদায়ের জন্য কাজ করছি। এবং এই মিয়ানমারে রোহিঙ্গাদের উপর সংঘটিত গণহত্যা, এই বিষয়টিকে আমরা গুরুত্বের সাথে যে উপস্থাপন করছি, আপনারা জানেন আন্তর্জাতিক আদালতে এটাকে নিয়ে যাওয়া হয়েছে। তো সেই বিষয়ে নিশ্চয়ই আমার জাতিসংঘের প্রতিনিধি যে আছে সে বলবে। তো আমার একটাই আবারও আপনাদের কাছে অনুরোধ যে আপনারা সংগঠিত উপায়ে, এখানে যারা আমেরিকান আছেন, আপনারা একটি গণস্বাক্ষর জোগাড় করে সেটিকে স্টেট অ্যাসেম্বলিতে প্রোক্লামেশন আকারে টেবল করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। আর একটি সেই সাথে এই যে রোহিঙ্গাদের গণহত্যা যে হয়েছে সে বিষয়েও আপনারা সোচ্চার হবেন, কারণ আপনারা সোচ্চার হলেই এখানকার আমেরিকান সরকার এটি জানতে পারবে। যদিও 1971 সালে আমেরিকা, যুক্তরাষ্ট্র আমাদেরকে রাষ্ট্রীয়ভাবে সাপোর্ট না করলেও এদেশের জনগণ, অনেক জনগণ, এদেশের অনেক রাজনীতিবিদ কিন্তু বাংলাদেশের বাঙালির পক্ষে ছিল। এবং আপনারা নিশ্চয়ই ব্লাড টেলিগ্রাম বইটি পড়েছেন। তৎকালীন যুক্তরাষ্ট্রের যিনি কনসাল জেনারেল ছিলেন ঢাকায়, তার নিজের লেখা, তার নিজের ফ্যাক্স টেলিগ্রামগুলি বলে দেয় যে কি জঘন্য নৃশংস হত্যাকাণ্ড বাংলাদেশে মাটিতে হয়েছিল। এবং সবচেয়ে দুঃখের কথা হলো যে সেই জিনিসটি আমরা এখনো
আন্তর্জাতিক অঙ্গনে ওভাবে তুলে ধরতে পারিনি, তবে পারবো। আমরা যদি সবাই একসাথে কাজ করি অবশ্যই পারবো। আমি এখন এই দিবসটি উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী একটি মেসেজ বা বাণী দিয়েছেন, সেটি তিনি ইংরেজিতে দিয়েছেন যাতে সবাই পড়তে পারে। আমি মাননীয় প্রধানমন্ত্রী প্রেরিত বাণীটি আমাদের সবার জানার জন্য পড়বো এখন। Message from Honorable Prime Minister, Government of the People's Republic of Bangladesh, 9 December 2020. On the occasion of the International Day of Commemoration and Dignity of the Victims of the Crime of Genocide and of the Prevention of this Crime, as well as 72nd anniversary of the Convention on the Prevention and Punishment of the Crime of Genocide, Bangladesh joins the international community in paying solemn tribute to the victims of genocide throughout the history of the world and reiterates its firm commitment to preventing such heinous crimes. Bangladesh is among the few countries that have experienced one of the worst forms of genocide during the War of Liberation in 1971. On 25 March 1971, the oppressive Pakistani occupation forces unleashed brutal mass killings on the innocent civilian population of erstwhile East Pakistan to deny the Bengali nation their legitimate demand for self-determination and to annihilate their ethno-political identity. The pain and trauma inflicted on us in 1971 motivate us to seek an end to genocide anywhere and demand justice for the victims of this heinous crime. To pay deep homage to the victims of the genocide of 1971 and uphold our commitment to preventing these crimes against humanity, our parliament has decided to observe 25 March as Genocide Day, and accordingly the day is observed every year. Despite the obligation of the global community to prevent the crimes of genocide, many innocent people across the globe continue to face atrocities, oppression, and systematic persecution caused by xenophobia, intolerance, and hatred. The persecution of the Rohingyas in Myanmar is yet another painful example of such crimes. For generations, the Rohingyas have suffered marginalization, atrocities, and persecution in their own motherland. Out of empathy and humanitarian gesture, Bangladesh has stood by these oppressed people and has been temporarily sheltering nearly 1 million forcibly displaced Myanmar nationals for the last 3 years. The desperate Rohingyas want to return to their homeland. We urge the international community to help these people to exercise their right to return to Myanmar at the earliest and ensure that they can live in Myanmar in safety and security. At the same time, accountability and justice are essential to end the culture of impunity and to stop further atrocities on these innocent people. On this day, let us reaffirm our commitment to never again to genocide for the sake of humanity and global peace. I call upon the international community to undertake concerted action to address the root cause of genocide, identifying early signs, and ensuring justice to the victims to prevent the recurrence of any future genocide anywhere in the world. Joy Bangla, Joy Bangabandhu, may Bangladesh live forever, signed by Honorable Prime Minister Sheikh Hasina. কাজেই ওনার বাণী থেকে কিন্তু পুরো আমরা একটা প্রকৃত চিত্র পাচ্ছি যে বাংলাদেশ যে গণহত্যা দিবসে বাংলাদেশে সংগঠিত গণহত্যা না, পৃথিবীর যে কোনো জায়গায় যখন যে গণহত্যা হয়েছে তার বিরুদ্ধে বাংলাদেশ সোচ্চার, এবং এই আদর্শকে বুকে ধারণ করেই বাংলাদেশ এগিয়ে যাবে। আর আপনাদের জানানোর জন্য বলছি যে পররাষ্ট্র মন্ত্রণালয় ঢাকাতে একটি 1971 জেনোসাইড মেমোরিয়াল রুম স্থাপন করা হয়েছে, এবং সেখানে যত আমাদের বিদেশি কূটনীতিবিদ আসেন বা বিদেশি অতিথিরা আসেন তারা মোটামুটি এই
এই ঘরটিতে ছবিগুলি দেখে এবং অন্যান্য তথ্য পড়ে বিদেশি কূটনীতিকরা মুক্তিযুদ্ধের সংগঠিত নৃশংস গণহত্যার ব্যাপারে সম্যক একটি ধারণা লাভ করেন। আর এছাড়াও পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে অনেকগুলি দেশে এবং আন্তর্জাতিক বিদেশে অনেক সেমিনার করা হয়েছে। ইন্টারন্যাশনাল কনফারেন্স অন বাংলাদেশ জেনোসাইড অ্যান্ড জাস্টিস, যেটি নভেম্বর 2019-এ বাংলাদেশের, ওটা ছিল 6th ইন্টারন্যাশনাল কনফারেন্স অন বাংলাদেশ জেনোসাইড অ্যান্ড জাস্টিস, সেটা নভেম্বর 2019-এ করা হয়েছে। এবং 5th ইন্টারন্যাশনাল কনফারেন্স অন বাংলাদেশ জেনোসাইড অ্যান্ড জাস্টিস, সেটি 2017 সালের মে মাসে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং অন্যান্য বিশিষ্ট শিক্ষাবিদ, কূটনীতিক, গবেষক, বিচারক, আইনজীবী তাদেরকে নিয়ে এটি করা হয়েছে। এবং যে গণহত্যা প্রতিরোধ বিষয়ক যে জাতিসংঘের বিশেষ দূত আদামা দিয়েন, তিনি ইতোমধ্যে 3বারেরও বেশি বাংলাদেশ সফর করেছেন এবং তিনি এই বিষয়ে যথেষ্ট ওয়াকিবহাল আছে। আর আপনারা এটিও জানেন যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে এবং আমাদের নিউ ইয়র্ক পার্মানেন্ট মিশন যে আছে জাতিসংঘে, তাদের প্রচেষ্টার ফলে নিউ ইয়র্কের বিংহামটন ইউনিভার্সিটির সাথে সেন্টার ফর জেনোসাইড স্টাডিজ এর এক গণহত্যার বিষয়ক চুক্তি স্বাক্ষর হয়েছে, প্রক্রিয়া চলমান আছে। এবং ওখানে আমাদের বাংলাদেশি স্কলাররা কিন্তু এই বিষয়ে গবেষণা করছেন। আমি জানতাম যে কেউ একজন অন্তত গবেষণা করছেন এবং তিনি বিভিন্ন কূটনীতিকদের এবং রাজনীতিবিদদের সাথে সাক্ষাৎকার গ্রহণ করছিলেন। এখন হয়তো কোভিড এর কারণে এই কাজটি করা যাচ্ছে না, পিছিয়ে গেছে। কাজেই আমাদের বর্তমানে যারা স্কলার্স আছেন তারা তো করছেন, কিন্তু এই যে আমাদের উপর গণহত্যা হয়েছিল, এই জিনিসটি কিন্তু আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তারা সেভাবে জানে না। তো তাদেরকে জানানোর ব্যবস্থা করতে হবে। এবং আমি আশা করব যে আপনারা আগামী বছর যখন এটি করবেন, শুধু দিবসটিতে না, দিবসটির বাইরেও কোনো এক সময় আমাদের নতুন প্রজন্মের, এখানে যারা নিউ ইয়র্কে এবং আশেপাশে যুক্তরাষ্ট্রের নতুন প্রজন্মের খুব প্রজন্ম যারা আছে, তাদেরকে নিয়ে একটু অনুষ্ঠান করেন, কারণ তাদের স্পিরিট, তাদের পজিটিভ এনার্জি আমাদের এই গণহত্যা দিবসকে আন্তর্জাতিকীকরণে অনেক সহায়তা করবে। আমি এখানেই শেষ করতে চাই। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় কনসাল জেনারেল মিস সাদিয়া ফারজান্নাসা, আপনার মূল্যবান বক্তব্য রাখার জন্য, পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বাণী আমাদের উদ্দেশ্যে পাঠ করার জন্য। এর মধ্যে আমি এই আপনার জেনোসাইডে শহীদদের স্মরণে এবং জেনোসাইড দিবসে উপলক্ষে আমাদের মধ্যে কবিতা আবৃত্তি করবেন আজকে। আমি অনুরোধ জানাচ্ছি গোপন সাহা, উনি অসুস্থ ছিলেন, তারপর আমাদের সাথে আছেন। ধন্যবাদ জানাচ্ছি ওনাকে। ওনাকে অনুরোধ করছি যে শহীদদের স্মরণে এবং এই দিবস উপলক্ষে একটি কবিতা আবৃত্তি করার জন্য। আমার মনে হয় কোনো কারণে হয়তো উনি ডিসকানেক্টেড হয়েছেন, ওনাকে অবশ্য দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে। তো উনি যখন আসেন, তো যেহেতু কবিতা আবৃত্তি ছিল, কিন্তু আমি যেহেতু কবিতা হচ্ছে না, আমি আর অনুরোধ করব, আমাদের মধ্যে আছেন আপনারা জানেন জলিক কর, উনি এটি গণসঙ্গীত যদি সম্ভব হয় আমাদের উদ্দেশ্যে আজকের এই দিবস তাৎপর্যের সাথে মিল রেখে একটি সঙ্গীত পরিবেশন করার জন্য অনুরোধ জানাচ্ছি। মঞ্জু একে দাও, যে গোপন দা মানে একটু ক্লান্ত কিছু চলে গেছেন, ওই যে ক্লারা দি আছেন, ওনাকে দাও, তারপর না আমি করছি। আমাদের মধ্যে আপনারা দেখেছেন ক্লারা রোজারিও, উনি আছেন, ওনাকে অনুরোধ করছি একটি কবিতা আবৃত্তি করার জন্য। ধন্যবাদ। গণহত্যায় নিহত সকলের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। আজকে আমি বিশেষভাবে স্মরণ করতে চাই আমাদের দেশের গণহত্যায় বাংলাদেশের প্রথম নারী শহীদ কবি মেহেরুন্নেসাকে। 1971 সালের 25শে মার্চের ভয়াল কালো রাত্রিতে অপারেশন সার্চলাইটের নামে
পাক বাহিনী বাঙালির ওপরে চালায় নির্মম গণহত্যা। তার দুদিন পরে 17ই মার্চ নির্মমভাবে জবাই করে দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করে হত্যা করা হয় কবি মেহেরুন্নেসা, তার মা ও 2 ভাইকে। আমি কবি মেহেরুন্নেসা সম্পর্কে বলতে চাইছি বিশেষ করে নতুন প্রজন্মের জন্য, যারা তাকে চেনেন না, জানেন না, তাদের জন্য, এবং আমাদের মধ্যে যাদের অনেকেরই বিস্তৃতির অতল গহ্বরে তার নাম হারিয়ে গেছে, তাদের আরেকবার স্মরণ করিয়ে দিতে চাই। মেহেরুন্নেসার 2 ভাইয়ের মাথা ফুটবলের মতো খেলেছিল সেদিন ঘাতকেরা। মেহেরুন্নেসার কাটা মাথা তারই লম্বা চুল দিয়ে ফ্যানের সাথে বেঁধে ঘোরানো হয়, আর নিচে পড়ে থাকে জবাই করা মুরগির মতো রক্তাক্ত মেহেরুন্নেসার দেহটা। মিরপুরের কসাই কাদের মোল্লার নেতৃত্বে আর তার দোসরদের সাথে পরিচালিত এই হত্যাকাণ্ড ছিল মানবতার ইতিহাসে অন্যতম এক কালো অধ্যায়। কবি মেহেরুন্নেসাকে হত্যা করা হয়েছিল কারণ মেহেরুন্নেসা বাংলাদেশে মুক্তির স্বপ্ন দেখেছিলেন, কারণ তিনি অন্যায় ও দুঃশাসনের কাছে মাথা নত করেননি। 7ই মার্চ বঙ্গবন্ধুর ভাষণ শোনার পর কবি মেহেরুন্নেসা ঠিক করেন মুক্তিযুদ্ধে অংশ নেবেন। 23শে মার্চ পাকিস্তানের গণপ্রজাতন্ত্র দিবস হওয়া সত্ত্বেও পাকিস্তানের পতাকা না উড়িয়ে বাড়ির ছাদে বাংলাদেশের পতাকা উড়িয়েছিলেন অদম্য সাহসী এই মানুষটি। এতে ক্ষিপ্ত হয় ওই এলাকার রাজাকার ও বিহারীরা, কিন্তু তাদের রক্তচক্ষুকে উপেক্ষা করেন মেহেরুন্নেসা। অবাঙালি ও বিহারীদের হাতে প্রতিনিয়ত নির্যাতিত হতো মিরপুরের বাঙালিরা। এই অবস্থা থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য গঠিত হয় অ্যাকশন কমিটি, যেখানে প্রেসিডেন্ট হন মেহেরুন্নেসার খুব কাছের বান্ধবী কাজী রোজি ও মেহেরুন্নেসা হন সদস্যা। 25 তারিখেও কমিটির মিটিং শেষে 2 বান্ধবী দেশের অবস্থা নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত ছিলেন। কিছু একটা ঘটতে যাচ্ছে অনুমান করেন তারা। এর ঠিক 2 দিনের মাথায় ঘটে যায় এই নির্মম হত্যাকাণ্ড। 7ই মার্চে বেলা 11টার দিকে কাদের মোল্লার নেতৃত্বে মাথায় লাল ও সাদা পট্টি পরে মেহেরুন্নেসার মিরপুরের বাসায় আসে কাদের মোল্লা, হাসিম হাশমি, আব্বাস চেয়ারম্যান, আক্তার গুন্ডা, নিহাল ও অনেকে। মেহেরুন্নেসা বুঝতে পেরে কোরআন শরীফ বুকে নিয়ে সকলের প্রাণ ভিক্ষে চায়, কিন্তু পিশাচরা সেই আকুতি শোনেনি। একে একে সবাইকে জবাই করে হত্যা করে তারা। তারপর মেতে ওঠে নারকীয় উল্লাসে। মুক্তিযুদ্ধ শেষ হবার পর 2 অবাঙালি বিহারীর মুখে শোনা যায় এই নারকীয় উল্লাসের নির্মম ইতিহাস। আমাদের দাবি মানতে হবে এবং রাষ্ট্রভাষা বাংলা চাই স্লোগান দুটি কবি মেহেরুন্নেসার সৃষ্টি। 1954 সালে তার রচিত কবিতা রাজবন্দিতে এই লাইন দুটো এসেছে। 23শে মার্চ 1971 বাংলা একাডেমি প্রাঙ্গণে লেখক সংগ্রাম শিবির আয়োজিত বিপ্লবী কবিতা পাঠের আসরে হাসান হাফিজুর রহমান, আহসান হাবিব, শামসুর রহমান, সৈয়দ শামসুল হক, আলাউদ্দিন আল আজাদ, হুমায়ুন কবির সহ অন্যান্য কবিদের সঙ্গে স্বরচিত কবিতা পাঠে অংশ নেন মেহেরুন্নেসা। এই আসরে সভাপতিত্ব করেছিলেন ডক্টর আহমদ শরীফ। সেই অনুষ্ঠানে তিনি জনতা জেগেছে কবিতাটি আবৃত্তি করেছিলেন। সেদিনই তার রচিত এই কবিতাটি বেগম পত্রিকায় প্রকাশিত হয়েছিল। জনতা জেগেছে। আমি কবিতাটি পাঠ করছি। মুক্তি শপথে দীপ্ত আমরা দুরন্ত দুর্বার, 7 কোটি বীর জনতা জেগেছি এই জয় বাংলার। পাহাড় সাগর নদী প্রান্তর জুড়ে আমরা জেগেছি নবচেতনার ন্যায্য নবাঙ্কুরে। বাঁচবার আর বাঁচাবার দাবি দীপ্ত শপথে জ্বলি, আমরা দিয়েছি সব ফিরুতাকে পূর্ণ জলাঞ্জলি। কায়েমি স্বার্থবাদীর চেতনা আমরা দিয়েছি নাড়া, জয় বাংলার 7 কোটি বীর মুক্তি সড়কে খাড়া। গণতন্ত্রের দীপ্ত কণ্ঠে কণ্ঠে সাদা, আমরা ভেঙেছি জয় বাংলার যত বিজয়ের বাধা। কায়েমি স্বার্থবাদী হে মহল, কান পেতে শুধু শোনো, 7 কোটি জয় বাংলার বীর ভয় করি না কখনো। বেলনেট আর বুলেটের ঝড় ঠেলে চির বিজয়ের পতাকাকে দেবে সপ্ত মেলে। আনো দেখি আনো 7 কোটি এই দাবির মৃত্যু তুমি, চির বিজয়ের অটল শপথ এই জয় বাংলা ভূমি। এই ধরো আরো 10 মিনিট দেখি।
ধন্যবাদ আপনাকে। এখন আমাদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করবেন বাংলাদেশের মিশনের স্থায়ী প্রতিনিধি পক্ষে রাবাব ফাতিমার পক্ষে জাতিসংঘে বাংলাদেশ মিশনের উপস্থায়ী প্রতিনিধি মান্যবর মনোয়ার হোসেন। ওনাকে অনুরোধ করছি ওনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। আমার কথা পরিষ্কারভাবে শোনা যাচ্ছে আশা করি। জি জি, থ্যাংক ইউ। আপনি যেমনটি বললেন, আমাদের মাননীয় স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমা ম্যাডাম উনি এই অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি অন্য একটি সরকারি কাজের জন্য। সেই কারণে তিনি দুঃখ প্রকাশ করেছেন এবং এই দিবসের পালনের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন এবং আমাকে বলেছেন আমি যেন ওনার পক্ষ থেকে আপনাদের উদ্দেশ্যে কিছু বক্তব্য প্রদান করি। তো আমি প্রথমেই শুরু করতে চাই ডক্টর প্রদীপ রঞ্জন কর, সভাপতি জেনোসাইড ৭১ ফাউন্ডেশন, মঞ্জুর চৌধুরী, সাধারণ সম্পাদক ৭১ জেনোসাইড ৭১ ফাউন্ডেশন, বীর মুক্তিযোদ্ধা বৃন্দ যারা এখানে উপস্থিত আছেন এবং অন্যান্য শিল্পী, সাহিত্যিক এবং সমবেত সুধী যারা আছেন সবাইকে শুভ সন্ধ্যা এবং আসসালামু আলাইকুম জানিয়ে আজকের গণহত্যা দিবস ২০২০ উদযাপন উপলক্ষে ৭১ ফাউন্ডেশন এই মহতী অনুষ্ঠানের আয়োজন করেছেন। সেজন্য আমি স্থায়ী মিশনের পক্ষ থেকে, স্থায়ী প্রতিনিধির পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমরা সবাই একটা বিপদ সংকুল সময় অতিক্রম করছি, যেটা আনপ্রেসিডেন্টেড। সাধারণত ইতিহাস বলে যে প্রতি ১০০ বছরের মধ্যে এই ধরনের মহামারী আসে, সেই সময়টা আমরা অতিক্রম করছি। তার মধ্যেও আমরা সবাই যে জুমে একত্রিত হতে পেরেছি সেই জন্য যারা আছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এই মহামারী আমাদের জন্য ব্যাপক কষ্ট বয়ে এনেছে, শুধু স্বাস্থ্যের দিক থেকেই নয়, অর্থনৈতিক, সামাজিক বিভিন্ন দিক থেকে আমাদের সকলকে একটা বিপদ সংকুল পরিবেশের মধ্যে এনে দিয়েছে। তো এখানে বাংলাদেশে এবং নিউ ইয়র্কে, আমেরিকায়, সারা বিশ্বে প্রচুর আমাদের বাঙালি ভাই বোন অনেকেই করোনার আঘাতে মৃত্যুবরণ করেছেন। আমি সবার আত্মার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি মহান আল্লাহ তাআলার কাছে এবং সৃষ্টিকর্তার কাছে। আমি তাদের জন্য যেন সর্বোচ্চ বেহেশত এবং যার যার ধর্ম অনুযায়ী সর্বোচ্চ স্থান পান মৃত্যুর পরে, সেজন্য সবার আত্মার উদ্দেশ্যে মাগফিরাত কামনা করছি। আরেকটি বিষয় আমি বলতে চাই, আজকে যদিও আমরা গণহত্যা দিবস পালনের জন্য সকলে উপস্থিত হয়েছি, কিন্তু এই মাসটি ডিসেম্বর মাস, আমাদের বিজয়ের মাস, আমাদের জন্য গৌরবের মাস, বাঙালি জাতির জন্য গৌরবের মাস। সেই বিজয়ের মাসের শুভেচ্ছাও আমি আপনাদের সবাইকে দিতে চাই। বিজয়ের মাসের কথা আসলে প্রাসঙ্গিকভাবেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা আসে। যার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না, বাংলাদেশের বিজয় হতো না। সুতরাং তার স্মৃতির প্রতি, তার আত্মার প্রতি মাগফিরাত কামনা করছি। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট বঙ্গজননী, বঙ্গমাতা শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেল সহ বঙ্গবন্ধু পরিবারের যারাই ঘাতকের নির্মম বুলেটের আঘাতে নিহত হয়েছেন সকলকে আমরা স্মরণ করছি। সেই সঙ্গে আমি স্মরণ করছি আজকে ২৫শে মার্চে, ১৯৭১ সালের ২৫শে মার্চে যে সকল বীর বাংলাদেশকে স্বাধীন করতে গিয়ে বাংলাদেশের স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছেন তাদের সকলের আত্মার মাগফিরাত কামনা করছি। সেই সঙ্গে যারা বেঁচে গেছেন, যেসব নারী সম্ভ্রমহানি হয়েছে তাদের সকলকে আমাদের কৃতজ্ঞতা জানাচ্ছি এই বাংলাদেশ আমাদেরকে দিয়ে যাওয়ার জন্য, উপহার দেওয়ার জন্য। আজকের এই গণহত্যা দিবসটি পালন করা হয় বিশ্বের বিভিন্ন প্রান্তে, বিভিন্ন সময়ে, শতাব্দী পূর্বে এবং এই শতাব্দীতেও ঘটে যাওয়া গণহত্যার প্রতিবাদে জাতিসংঘ কর্তৃক একটি দিবস হিসেবে। আমরা সকলেই জানি, আমাদের ডক্টর প্রদীপ কর সাহেব বলেছেন যে প্রচুর ব্যাপক গণহত্যা হয়েছে বিভিন্ন দেশে বিভিন্ন সময়ে, আর্মেনিয়া, রুয়ান্ডা, কম্বোডিয়া এবং এখন চলমান সুদানের দারফুরের গণহত্যার কথা আমরা সবাই জানি। তো প্রত্যেকটা দেশের সংস্কৃতিতে, প্রত্যেকটা দেশের জনগণের জীবনেই গণহত্যা একটা কলঙ্কজনক কালো অধ্যায় এবং প্রত্যেকের নিজস্ব দিনগুলো স্মরণ করে গণহত্যার যারা নিহত হয়েছেন তাদের স্মরণে। তো জাতিসংঘের মতো প্রতিষ্ঠানের জন্য আসলে একটি একটি দিনকে নির্দিষ্ট করে দেয়া খুবই কঠিন। সেই জন্য জাতিসংঘ সকলের জন্য চিন্তা করে
একটি দিবসকে, এই 9 ডিসেম্বর এই দিবসটাকে গণহত্যা দিবস হিসেবে নির্ধারিত করেছেন, কারণ 1948 সালের এই দিনে গণহত্যা প্রতিবাদে যে কনভেনশন, সেই কনভেনশনটা গৃহীত হয়েছিল। সেই কারণে আমরা 9 ডিসেম্বরে এই দিনটি পালন করি। 9 ডিসেম্বরে এই দিনটি আরো একটি কারণে বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ আগামীকাল 10ই ডিসেম্বর আসলে বিশ্ব মানবাধিকার দিবস পালিত হবে। তো 10ই ডিসেম্বরের আগের দিন গণহত্যা দিবস পালনও সেই অর্থে একটি বিশেষ গুরুত্বের দাবি রাখে, কারণ মানবাধিকারের সঙ্গে গণহত্যার ব্যাপারটি অঙ্গাঙ্গিভাবে জড়িত। প্রদীপ রঞ্জন কর, ডক্টর প্রদীপ কর এই বিষয়ে অনেক বিস্তারিত আলোচনা করেছেন, তো আমি সেই আলোচনায় খুব বেশি যাব না। আর আমাদের 1971 সালের 25শে মার্চের পাকিস্তানি হানাদার বাহিনীর যেই অপারেশন সার্চলাইট নামক গণহত্যা চালিয়েছিল এদেশের নিরপরাধ নিরস্ত্র ঘুমন্ত সাধারণ মানুষের উপর, সেটাও আমরা সকলে অবগত আছি। আপনারা অনেকে হয়তো জানেন যে 1971 সালের 25শে মার্চে শুধুমাত্র 25শে মার্চ রাতেই 1 লক্ষাধিক মানুষকে হত্যা করা হয়েছিল বলে বিশ্বের বিভিন্ন দেশের পত্রপত্রিকা সেই সময়ে নিউজ হেডলাইন করেছিল। তার মধ্যে একটি অন্যতম হচ্ছে অস্ট্রেলিয়ার সিডনি মর্নিং হেরাল্ড। এবং সারা 9 মাস ব্যাপী যে 30 লক্ষ আমাদের ভাই বোনদেরকে আমরা হারিয়েছি, শহীদ হয়েছেন, তারা কিন্তু এত অল্প সময়ে বিশ্বের আর কোনো দেশে এত লোককে হত্যা করা হয়নি, যেটা পাকিস্তানি হানাদার বাহিনী জঘন্যভাবে বাংলাদেশের উপর স্টিম রোলারের মাধ্যমে অস্ত্রের আঘাতে হত্যা করেছিল। সেই বিচারে বাংলাদেশের গণহত্যা একটি বিশেষ অবস্থানের দাবি রাখে। আপনারা আজকে আমাদের সম্মানিত কনসাল জেনারেল, বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেলের কাছ থেকে শুনেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী এই দিবস উপলক্ষে একটি বাণী দিয়েছেন। সেই বাণীতে তিনি কতগুলো বিশেষ বিষয়ের উপর জোর দিয়েছেন। একটা ছিল যে এই গণহত্যা, বাংলাদেশের যে গণহত্যা, সেটা হচ্ছে ওয়ার্স্ট ফর্মস অফ জেনোসাইড। পৃথিবীতে যত ধরনের গণহত্যা হয়েছে সেটা ছিল বাংলাদেশের গণহত্যা একটি জঘন্যতম গণহত্যার উদাহরণ। এর সঙ্গে আরো একটা বিষয় জড়িত ছিল, অন্যান্য গণহত্যার সঙ্গে কিন্তু দেশের স্বাধীনতার বিষয়টি জড়িত ছিল না, মানুষের অর্থনৈতিক বঞ্চনার, মানুষের সাংস্কৃতিক বঞ্চনার ব্যাপারটি জড়িত ছিল না, মানুষের দুঃখ বেদনা, পেইন, ট্রমা এই ব্যাপারগুলি জড়িত ছিল না। মাননীয় প্রধানমন্ত্রী তার বক্তব্যে এই বিষয়গুলো এনেছেন। মাননীয় প্রধানমন্ত্রী একই সময়ে আমরা জানি যে তিনি মাদার অফ হিউম্যানিটি, তিনি একই সঙ্গে রোহিঙ্গাদের কথাও বলেছেন। রোহিঙ্গাদের গণহত্যা, রোহিঙ্গাদেরকে আমাদের বাংলাদেশে জায়গা দেওয়ার পেছনে, আমাদেরকে তাদেরকে এদেশে ঢুকতে দেওয়ার পিছনে একটা অন্যতম কারণ ছিল গণহত্যায় আমাদের যে শোক, আমাদের যে দুঃখ, আমাদের যে অতিস্মৃতি, সেটা তাকে রোহিঙ্গা শরণার্থীদেরকে এই দেশে ঢুকতে দেওয়ার জন্য অনুপ্রাণিত করেছিল। সেই জন্য আমরা অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ। আপনারা আরো জানেন যে 2017 সালের 21শে মার্চ বাংলাদেশের মন্ত্রী পরিষদ বিভাগ 1971 সালের 25শে মার্চে যে গণহত্যা সংঘটিত হয়েছিল সেইটিকে জাতীয়ভাবে গণহত্যা দিবস উপলক্ষে পালন করার জন্য একটি সার্কুলার সরকারি আদেশ জারি করেন, এবং তারপর থেকে 2017 সাল থেকে প্রকৃতপক্ষে গণহত্যার এই দিবসটি জাতীয়ভাবে পালিত হয়ে আসছে। তো আমরা এখন জাতিসংঘে কাজের সুবাদে আমরা জাতিসংঘের জন্য যে কাজগুলো করেছি সেগুলো কিছুটা এর মধ্যে আপনারা শুনেছেন। আরো কয়েকটা বিষয় আমি বলতে চাই, সেটা হচ্ছে যে জাতিসংঘে আমাদের স্থায়ী প্রতিনিধি, মাননীয় স্থায়ী প্রতিনিধি তিনি যোগদান করার পর থেকে এই বিষয়টাকে আমাদের অন্যতম একটা প্রধান ইস্যু হিসেবে দেখছেন, এবং উনি সবসময় এই বিষয়ে জাতিসংঘের বিভিন্ন সংস্থা বা প্রধান সংস্থা যেটা জেনোসাইড ডিপার্টমেন্ট যেটা আছে সেটার সঙ্গে যোগাযোগ রাখছেন। এবং অতি সম্প্রতি তিনি জাতিসংঘের যিনি জাতিসংঘের মহাসচিব, যিনি স্পেশাল অ্যাডভাইজার অন জেনোসাইড নতুন হয়েছেন মিস অ্যালিস, ওনার সঙ্গে কথা বলেছেন এই বিষয়টাকে আরো কিভাবে বাংলাদেশের এই বিষয়টাকে আরো কিভাবে জাতিসংঘের ইস্যুর মধ্যে অন্তর্ভুক্ত করা যায়। তিনি আসার পর থেকে এই বিষয়টাকে যথেষ্ট জোর দিয়ে দেখছেন। গত বছর আপনারা এর মধ্যে শুনেছেন যে অ্যাডামা ডিয়েং, যিনি পূর্বতন স্পেশাল অ্যাডভাইজার ছিলেন ইউএন সেক্রেটারি জেনারেলের, তিনি বাংলাদেশে সফর করেছিলেন। তিনি এর আগেও করেছেন, গত বছরও করেছেন। নতুন যিনি স্পেশাল অ্যাডভাইজার হয়েছেন তার সঙ্গে আমরা ইতিমধ্যে যোগাযোগ স্থাপন করেছি, তাকে বাংলাদেশের কাগজপত্র, ডকুমেন্ট এগুলোর বিষয়ে কথা বলেছি, এবং করোনার কারণে তার সঙ্গে হয়তো আরো বেশি যোগাযোগ করা যেত, সেটা সম্ভব হচ্ছে না, কিন্তু আমরা এই কাজগুলো করে যাচ্ছি। আমি ডক্টর প্রদীপ করের কথার প্রসঙ্গে দুই একটা কথা একটু বলতে চাই, যে আমরা এখানে
আমরা চেষ্টা করছি 3 ধরনের 3 pronged অ্যাপ্রোচ আমরা বলছি, 3টি মাধ্যমে এই বিষয়টাকে জাতিসংঘের নজরে আনার জন্য এবং সারা পৃথিবী এবং অন্যান্য সদস্য রাষ্ট্রসমূহের নজরে আনার জন্য। একটা হচ্ছে একাডেমিক সার্কেল। আমরা দেখতে পাই যে বাংলাদেশের গণহত্যা নিয়ে কিন্তু খুব বেশি স্কলারলি আর্টিকেলস নেই, যদিও বাংলাদেশের এখানকার ব্রিংহাম ইউনিভার্সিটির সঙ্গে আমাদের একটি সেন্টার ফর জেনোসাইড স্টাডিজ এর একটা আছে, বাংলাদেশের যে সেন্টার ফর জেনোসাইড স্টাডিজ তাদের একটা সংযোগ আছে। কিন্তু এই বিষয়ে আপনারা যারা এই প্রবাসী বাংলাদেশিদের মধ্যে যারা আছেন, যারা মেইন স্ট্রিম আমেরিকানদের সঙ্গে যোগাযোগ রাখেন, একাডেমিক সার্কেলের সঙ্গে জড়িত আছেন, তারা যদি এখানকার একাডেমিক সার্কেলের সঙ্গে কোলাবোরেশনটা আরো বাড়াতে পারেন, তাহলে কিন্তু এই ধরনের স্কলারলি আর্টিকেলস লিখে এই বাংলাদেশের গণহত্যার পক্ষে জনমত তৈরি করা যায়। কারণ এখন এই যুগে স্কলার্সরা কিন্তু একটা অন্যতম প্রধান ইনফ্লুয়েন্সিয়াল পার্সনস হতে পারেন, যারা এগুলো সেই সব দেশের রাষ্ট্রের নীতি নির্ধারকদের কাছে তুলে ধরবে। দ্বিতীয় অ্যাপ্রোচটা যেটা আমরা এখানে গ্রহণ করেছি সেটা হলো বিভিন্ন মেম্বার স্টেটদের সঙ্গে, জাতিসংঘের যারা সদস্য রাষ্ট্র আছেন, যারা গণহত্যা নিয়ে কাজ করেন, তাদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি। যেটা আমরা আগেও করেছি। এবার আমরা যে কোনো মিটিং, যে কোনো কিছু হলে যখন আমরা জানি যে অমুক স্থায়ী প্রতিনিধির দেশের, ফর এক্সাম্পল আর্মেনিয়া এই গণহত্যা নিয়ে কাজ করে, আর্মেনিয়ার স্থায়ী প্রতিনিধির সঙ্গে আমাদের স্থায়ী প্রতিনিধির কোনো বিষয়ে কথা হলেই তিনি এই বিষয়টা মনে করিয়ে দেন। রোয়ান্ডার স্থায়ী প্রতিনিধির সঙ্গে তিনি যখন অন্যান্য বিষয় নিয়ে কথা বলেন, তখন গণহত্যার ইস্যুতেও কথা বলেন। কম্বোডিয়ার স্থায়ী প্রতিনিধির সঙ্গে তিনি যখন কোনো বিষয় নিয়ে কথা বলেন, তখন তিনি এই বাংলাদেশের গণহত্যার বিষয়ে কথা বলেন এবং কিভাবে একযোগে কাজ করা যায় সেই বিষয়টা নিয়ে আলাপ করেন। এবং আমরা অন্যান্য ডেলিগেট যারা আছি বিভিন্ন লেভেলে, তারাও এই দেশগুলোর সঙ্গে যখনই আমাদের কোনো ইস্যু নিয়ে যোগাযোগ হয় বা কথাবার্তা হয়, আমরাও চেষ্টা করি তাদের সঙ্গে এটা তাদের কাছ থেকে বোঝার জন্য, তাদেরকে আমাদের বিষয়টা জানার জন্য, কিভাবে সকলে সম্মিলিতভাবে জাতিসংঘের কাছে এই বিষয়টাকে আরো ব্যাপকভাবে তুলে ধরা যায় সেই লক্ষ্যে কাজ করি। হচ্ছে ইউনাইটেড নেশনস এর সঙ্গে সরাসরি যোগাযোগ। আমি ইতিমধ্যে বলেছি যে নতুন যিনি স্পেশাল অ্যাডভাইজার হয়েছেন জাতিসংঘ মহাসচিবের অন জেনোসাইড ইস্যুস, তার সঙ্গে আমাদের মাননীয় স্থায়ী প্রতিনিধি ইতিমধ্যে কথাবার্তা বলেছেন এবং আরো তার সঙ্গে যোগাযোগ সংযোগ আরো আমরা বাড়ানোর পর্যায়ে আছি। আমরা কাগজপত্র কিছু ওনাকে দিয়েছি, কারণ উনি যেহেতু নতুন এসেছেন, ওনাকে অ্যাপ্রাইজ করার কাজটা আমাদের একটা অন্যতম দায়িত্ব, সুতরাং সেই কাজটা আমরা করছি। এই তিন ধরনের দিক থেকে আমরা এগিয়ে যাচ্ছি। আরেকটা হচ্ছে অ্যাওয়ারনেস ক্রিয়েশন। অ্যাওয়ারনেস ক্রিয়েশনটা আমরা আসলে জাতিসংঘে যখনই কোনো অনুষ্ঠান হয় সেই ধরনের অনুষ্ঠানগুলিতে আমরা যোগদান করি এবং অন্যান্য মেম্বার স্টেট যারা জানে না তাদেরকে আমরা এই বিষয়গুলো বলার চেষ্টা করি। যেমন আজকে দুটো অনুষ্ঠান ছিল যেখানে আমাদের মান্যবর স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবা ফাতিমা ম্যাডাম যোগদান করেছেন, আমিও যোগদান করেছি। একটি ছিল আর্মেনিয়া একটা অনুষ্ঠানের আয়োজন করেছিল, সেখানে আমাদের মান্যবর স্থায়ী প্রতিনিধি বক্তব্য দিয়েছেন এবং বাংলাদেশের কেসটি জোরালোভাবে তুলে ধরেছেন, সকলকে জানিয়েছেন। এছাড়াও আজকে জাতিসংঘ জেনোসাইড সেকশনের পক্ষ থেকে, ডিপার্টমেন্টের পক্ষ থেকে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, সেখানে আমাদের মাননীয় স্থায়ী প্রতিনিধি উপস্থিত ছিলেন এবং তিনি বক্তব্য প্রদান করেছেন, জোরদারভাবে আমাদের কেসটি আবার তুলে ধরেছেন এবং নতুন যে স্পেশাল অ্যাডভাইজার আছেন তাকে বাংলাদেশে সফরের জন্য যখন সময় এবং সুযোগ হবে, পরিস্থিতি স্বাভাবিক হবে, বাংলাদেশ সফরের জন্য আবেদন ইনভাইট করেছেন। আমরা এই ব্যাপারটা ফলো আপ করবো এবং উনিও যাতে বাংলাদেশে যান এবং বাংলাদেশে যারা এই বিষয়গুলো নিয়ে কাজ করছেন তাদের সঙ্গে যেন দেখা করেন, সেই ব্যবস্থাটা আমরা করব। এছাড়া আমি আপনাদের কাছে আবেদন করব, আমাদের ডক্টর প্রদীপ করের আসলে কিনোট স্পিচটা খুবই ভালো লেগেছে, উনি অনেকগুলি পরামর্শ দিয়েছেন, আমরাও চেষ্টা করছি কিছু যদি ইনপুট দেওয়া যায়, বাট এই বিষয়ে আমরা আরো যদি কমিউনিটি সকলের সঙ্গে সম্মিলিতভাবে কাজ করতে পারি। বাংলাদেশ সরকার, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন সরকার, জাতির পিতার কন্যা সরকার এই বিষয়ে কাজ করার জন্য উদ্গ্রীব। তিনি কাজ করার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন, জাতিসংঘের মিশন এবং সকল বাংলাদেশ দূতাবাস সবাইকে বলেছেন যে এই বিষয়ে কাজ করার জন্য, এবং আমরা আমাদের যার যার অবস্থান থেকে চেষ্টা করে যাচ্ছি, আপনারাও চেষ্টা করে যাবেন, সেই বিষয়টাই আপনাদের কাছে আবেদন রইল। এছাড়া আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠনের মাধ্যমে 1971 সালে মানবতা বিরোধী যুদ্ধাপরাধী ও গণহত্যাকারীদের বিচারের ব্যবস্থা করেছেন। মোটামুটি সবার বিচার হয়েছে, আরো কিছু লোকজনের ট্রায়ালের মধ্যে আছেন, আশা করছি তাদেরকেও মাননীয় আদালত বিচারে সাজা প্রদান করবেন। এছাড়া গণহত্যার যে আন্তর্জাতিক স্বীকৃতি, যে ওই বাংলাদেশে গণহত্যা হয়েছিল, সেই স্বীকৃতিটা আদায়ের জন্য আমাদের দেশের সকল দূতাবাস কিন্তু দ্বিপাক্ষিকভাবে কাজ করে যাচ্ছে।
জাতিসংঘ স্থায়ী মিশনের কর্মকর্তা হিসেবে আমরা কি কি করছি আপনাদের সামনে ইতিমধ্যে বলেছি, এবং আমরা আমাদের এই কাজ চালিয়ে যাব। এছাড়া আপনারা জানেন যে মিয়ানমারের রাখাইন স্টেটে গণহত্যার জন্য আমরা ওই বিষয়টাকে বিশেষভাবে জোর দিচ্ছি ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল এবং ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে, যেন তাদের সেই বিষয়টাকে গণহত্যার স্বীকৃতি দেওয়া এবং সাজা দেওয়া হয়। কারণ সেটা যদি হয় তাহলে আমাদের গণহত্যার ব্যাপারটাও বেশ সহজেই আমরা আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে তুলে ধরতে পারবো, আন্তর্জাতিক জনমতের কাছে তুলে ধরতে পারবো। সেজন্য আমরা আসলে মিয়ানমারের গণহত্যার জন্য আমাদের রাষ্ট্রের পক্ষ থেকে সকল রকমের গণহত্যার বিচারের জন্য আমাদের রাষ্ট্রের পক্ষ থেকে সকল রকমের সহযোগিতা এবং ইত্যাদি করছি। এছাড়া আপনারা এর মধ্যে জেনেছেন যে গত 23শে জানুয়ারি 2020 সালে আন্তর্জাতিক বিচারিক আদালত গণহত্যার বলা যায় গণহত্যার বিপক্ষেই রায় দিয়েছেন। তারা মিয়ানমারের সরকারকে বলেছেন নতুন করে যাতে গণহত্যার কোন রকম যে উপাদানগুলোর কথা আপনারা ইতিমধ্যে বলেছেন, এই উপাদানগুলো যেন না ঘটে সেটা নিশ্চিত করে বলেছেন, কোনো এভিডেন্স যাতে ডিস্ট্রয় না হয় সেটা নিশ্চিত করার জন্য বলেছেন। তো এই বিষয়গুলো আসলে পজিটিভ পদক্ষেপ আমি বলবো আমাদের কেসটাকে সারা বিশ্বের সামনে আরো শক্তভাবে প্রতিষ্ঠিত করার জন্য। এছাড়া আমি আসলে যেটা আবারও আপনাদের কাছে আবেদন জানাবো, আপনাদের নিজ নিজ অবস্থান থেকে যে যেখানে আছেন, যারা আমাদের মেইন স্ট্রিম রাজনীতির সঙ্গে জড়িত আছেন, যারা আপনাদের লোকাল অ্যাসেম্বলিম্যান, লোকাল কংগ্রেসম্যান, তাদের সঙ্গে যাদের পরিচয় আছে, যেহেতু আমাদের ভোটাধিকার আছে আপনাদের অনেকের, তাহলে যারা আছেন তাদের সঙ্গে যদি এটা পার্সু করেন তারা নিশ্চিতভাবে তাদের সরকারকে সেটা বলবে। আপনারা যদি একাডেমিক সার্কেলের যারা আছেন তারা যদি এই বিষয়ে লেখালেখি করেন তাহলেও একটা জনমত তৈরি হবে। আর আমরা সরকারের পক্ষ থেকে, জাতিসংঘের স্থায়ী মিশনের স্থায়ী প্রতিনিধির পক্ষ থেকে আমরা কথা দিচ্ছি যে আপনাদের যে কোনো ধরনের সহযোগিতা জাতিসংঘের কাছে বলার জন্য যদি দরকার হয় আমরা অবশ্যই সেগুলো করে থাকব। পরিশেষে আবারও ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে আমাদেরকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ দেওয়ার জন্য, এবং এই অনুষ্ঠানে আসতে পেরে আমরাও অত্যন্ত আনন্দিত। যদিও আমাদের এই বিষয়টা অত্যন্ত দুঃখের একটা বিষয় ছিল, কিন্তু আমরা এখন এই বিষয়টাকে কাজ করে প্রতিষ্ঠিত করতে চাই, যেন আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আমাদেরকে কখনো বলতে না পারে যে আমরা এই বিষয়ে কোনো কাজ করিনি। ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমরা আমাদের কাজের মাধ্যমে তাদেরকে অনুপ্রেরণা দিতে চাই, যেন ভবিষ্যতে, যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে পৃথিবীর কোনো দেশেই যেন এটা না হয়, উনি বলেছেন নেভার অ্যাগেইন। এই শব্দটা যেন আমাদের পরবর্তী প্রজন্মের কাছে আমরা তাদেরকে অনুপ্রাণিত করতে পারি, যেন তারা এর জন্য কাজ করে যে এ ধরনের গণহত্যা যেন পৃথিবীর আর কোনো দেশে না হয়, নেভার অ্যাগেইন। তো আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাননীয় মনোয়ার হোসেন। আমরা বিশেষভাবে ধন্যবাদ জানাই জাতিসংঘের স্থায়ী মিশনকে, কারণ আপনারা নিশ্চয়ই অবগত আছেন এর আগে যে স্থায়ী প্রতিনিধি ছিলেন মাননীয়